মালয়েশিয়ায় আবারও অভিবাসন বিরোধী অভিযান। নেগেরি সেম্বিলান রাজ্যে 184 অবৈধ শ্রমিক আটক, রয়েছে বাংলাদেশীয়। নিউ ইয়র্কের উপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, মন্তব্য ট্রাম্পের। কমিউনিজম থেকে পালানোদের ঠাঁই হয়ে উঠবে ফ্লোরিডা। ফিলিপাইনে কালমাইগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 85। বসনিয়ায় তুজলায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত 11। এবং আরেক বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস। মধ্য গাজায় 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। আবারও অভিবাসন বিরোধী অভিযান চালিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় 184 জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে 163 পুরুষ, 21 জন নারী রয়েছে বলে জানায় রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং। এদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে, যাদের বয়স 20 থেকে 49 বছরের মধ্যে। আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেঙ্গেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। অভিযানটি ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অনুমোদিত বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা। নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মায়ামিতে দেয়া এক বক্তৃতায় এমনটি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম TRD ওয়ার্ল্ড। এদিকে যুক্তরাষ্ট্র কিভাবে সার্বভৌমত্ব হারিয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি তিনি। তবে নিউ ইয়র্ক এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কমিউনিস্ট শহরে পরিণত হবে বলে দাবি করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ফ্লোরিডা খুব শিগগিরই নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে। 2024 সালের 5 নভেম্বর আমেরিকার জনগণ আমাদের সরকার পুনরুদ্ধার করেছে। আমরা আমাদের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছি। গতরাতে নিউ ইয়র্কে আমাদের কিছুটা সার্বভৌমত্ব হারালেও এটি দ্রুত সমাধান করা সম্ভব হবে, চিন্তা করবেন না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাস সৃষ্টি করেছেন এক মুসলমান অভিবাসী বংশোদ্ভূত রাজনীতিবিদ। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র এখন জোহরান মামদানি, যাকে বলা হচ্ছে বাঙালি আন্টিদের প্রার্থী। ডেমোক্রেটিক প্রার্থীর হয়ে লড়াই করে 50% বেশি ভোটে জয় পেয়েছেন তিনি। নিউ ইয়র্কের এই নির্বাচন ঘিরে বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। আরাফাত ইয়াসেরের রিপোর্টেরই বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেলেন মুসলমান ও অভিবাসী বংশোদ্ভূত প্রার্থী জোহরান মামদানি। ভারত উগান্ডা অভিবাসী পরিবারের এই সন্তান এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহরের মেয়র। নির্বাচনে 50%-এরও বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন তিনি। মামদানির এই জয়ে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে প্রগতিশীল মহল। তবে তিনি নির্বাচিত হয়েছেন কেবল মুসলমান জনগণের ভোটে নয়, বরং শহরের বহু সংস্কৃতির মানুষদের একজোট সমর্থনে। তার জনপ্রিয়তা গড়ে উঠেছে সাধারণ মানুষের সমস্যা নিয়ে বাস্তবধর্মী প্রতিশ্রুতির ওপর, যেমন বাড়ি ভাড়া স্থিতিশীল করা, বিনামূল্যে গণপরিবহন ও শিশু যত্ন পরিষেবা সম্প্রসারণ। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইহুদি ব্যবসায়ী মহল সর্বোচ্চ চেষ্টা করেছিল মামদানিকে হারানোর। এমনকি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড় করানো হয়। তবে ট্রাম্পের সমর্থনেও ব্যর্থ হন কুমো, বরং জনগণ মামদানির পাশেই থাকেন দৃঢ়ভাবে। ইসরায়েলের সমালোচক এবং ফিলিস্তিনের অকপট সমর্থক জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রগতিশীল তরুণ প্রজন্মের আশা হয়ে উঠেছেন। এমনকি অনেক তরুণ ইহুদিও তাকে ভোট দিয়েছেন সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে। বিজয় বক্তৃতায় মামদানি তার এই স্থানে আসতে এত সময় লেগেছে বলে আফসোস প্রকাশ করেন।
তবে জয় পেলেও সামনে তার পথ সহজ নয়। এখন একদিকে তাকে ফিলিস্তিন সমর্থনের অবস্থান বজায় রাখতে হবে, অন্যদিকে শহরের প্রভাবশালী ইহুদি ব্যবসায়ীদের আস্থা ধরে রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে মুখোমুখি হবেন বড় আর্থিক চ্যালেঞ্জের। রাজনীতিবিদরা বলছেন ট্রাম্প প্রশাসনের চাপ ও রিপাবলিকানদের প্রশ্নবিদ্ধ তৎপরতার মুখেও মামদানি নতি স্বীকার করবেন না। প্রতিকূলতার মধ্য দিয়েই তিনি মেয়র হয়েছেন, সফলতাও অর্জন করবেন প্রতিকূলতাকে মোকাবিলা করেই। অন্যদিকে মিনেসোটার মিনিওপলিস সিটিতেও চলছে অনুরূপ এক লড়াই। সোমালি বংশোদ্ভূত মুসলমান ও প্রগতিশীল নেতা ওমর ফাতেহ লড়ছেন মেয়র নির্বাচনে। সেখানে চলছে র্যাঙ্কড ভোট গণনা, এখনও সেটির চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। বিশ্লেষকরা বলছেন মামদানি ও ফাতে এই দুই তরুণ প্রগতিশীল মুসলমানের উত্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তাদের জয় কেবল একটি নির্বাচনী ফল নয়, এটি অভিবাসী ও প্রান্তিক মানুষের নেতৃত্বের স্বীকৃতি। জোহরান মামদানির জয় যেন জানিয়ে দিল প্রগতিশীলতা, ন্যায় বিচার আর মানবিক রাজনীতি এখন নিউ ইয়র্কের নতুন ভাষা। আরাফাত ইয়াসার, RTV। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় আইনি লড়াই দেশটির সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। আদালত এখন নির্ধারণ করবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক বা ট্যারিফগুলো আইনসঙ্গত কিনা। আদালত এর বিরুদ্ধে রায় দিলে সরকারকে এই অর্থ ফেরত দিতে হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এই মামলাকে মহাকাব্যিক লড়াই হিসেবে বর্ণনা করেছেন। তিনি হেরে গেলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং দেশের অর্থনীতি বহু বছর বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। আরো জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অন্যতম পদক্ষেপ ছিল বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ। তবে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি অঙ্গরাজ্যের অভিযোগ ট্রাম্পের শুল্ক আরোপ ছিল অবৈধ ও সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম। এখন যদি আদালত তাদের পক্ষে রায় দেয়, তাহলে ট্রাম্পের পুরো বাণিজ্য কৌশল ধসে পড়বে এবং সরকারকে শত শত কোটি ডলারের শুল্ক ফেরত দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ইতিমধ্যেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলাকে মহাকাব্যিক লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া শুনানিতে তিনি হাজির না হওয়ার কথাও জানিয়েছেন সাংবাদিকদের। তবে তার হার হবে মার্কিন নিরাপত্তার হুমকি এবং দেশের অর্থনীতির জন্য বিশৃঙ্খলা, এমনভাবে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মামলাটি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নির্ধারণেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ট্রাম্প 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে জরুরি অবস্থা জারি করে শুল্ক আরোপ করেন। এই আইনে বাণিজ্য নিয়ন্ত্রণ অনুমোদিত হলেও ট্যারিফ শব্দটির উল্লেখ নেই। সমালোচকেরা বলছেন কংগ্রেস ছাড়া কোনো প্রেসিডেন্টের পক্ষে কর বা শুল্ক আরোপ করা সাংবিধানিকভাবে অবৈধ। 200-রও বেশি ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য এবং রিপাবলিকান সিনেটর লিসা মার্কাউস্কি সুপ্রিম কোর্টে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা যুক্তি দেখিয়েছেন প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে বাণিজ্য চাপে ফেলার কোনো এখতিয়ার নেই। ওয়েলস ফার্গোর হিসাব অনুযায়ী ইতিমধ্যে $90 বিলিয়ন বেশি আমদানি শুল্ক আদায় হয়েছে, যার অর্ধেকের ভাগ এই মামলার উপর নির্ভর করছে। এখন যদি আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেয়, তবে সরকারকে এই অর্থ ফেরত দিতে হতে পারে। বিশ্লেষকেরা বলছেন আদালতের রায় যে কোনো দিকে যেতে পারে। আদালতের 9 জন বিচারপতির মধ্যে 6 জনই রিপাবলিক, যাদের 3 জনকেই ট্রাম্পই নিয়োগ দিয়েছিলেন। ফলে অনেকে মনে করছেন আদালত ট্রাম্পের পক্ষে নমনীয় অবস্থান নিতে পারে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আদালত প্রেসিডেন্ট বাইডেনের ছাত্র ঋণ মওকুফ নীতির মতো কিছু উদ্যোগকে অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ হিসেবে বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জুলাইয়ে করা বাণিজ্য চুক্তিও এখন ঝুলে আছে এই মামলার রায়ের ওপর। ইউরোপীয় সংসদ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে তারা কোনো অনুমোদন দেবে না। ইমরুল হাসান, RTV। বিহারে বহুল প্রতীক্ষিত মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজ্যের 243টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে সকাল 7টা থেকে প্রথম দফায়
ভোট গ্রহণ চলছে। সমালোচকেরা বলছেন এই নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং বিহারের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তরুণ প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট এবারও ক্ষমতায় ফেরার আশা করছে। জোটের পক্ষে ভোটারদেরকে গণতন্ত্রের উৎসবে উৎসাহের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিপাইনে মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমাইগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85-তে। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত 75 জন নিখোঁজ এবং 17 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি হিসেব অনুযায়ী ঘূর্ণিঝড়ে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত ব্যক্তিদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে 6 ক্রুও রয়েছে। এটি চলতি বছর দেশটিতে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত 49 জন সেখানকারই বাসিন্দারা। বসনিয়া একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর তুজলাতে এই ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 30 জনেরও বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে ভবনের 7ম তলা থেকে এই আগুনের সূত্রপাত। এদিকে এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার প্রধানমন্ত্রী নেরমিন নিকশিচ। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরেকজন ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। গাজার ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে মরদেহটি ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় সংগঠনটি। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যুদ্ধবিরতি চুক্তির অন্যতম বিতর্কিত অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল অভিযোগ করেছে হামাস সব মরদেহ ফেরত না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে। এদিকে আলাদা এক ঘটনায় ইসরায়েলি সেনারা মধ্য গাজায় 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। সেনাদের দাবি তারা যুদ্ধবিরতির নির্ধারিত হলুদ সীমারেখা অতিক্রম করেছিল। বিশ্বজুড়ে বেড়ে চলেছে ধনী গরিবের বৈষম্য। একই চিত্র দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতেও। গত 2 দশকে সেখানে শীর্ষ 1% ধনীর সম্পদ বেড়েছে 62%, অথচ গরিব মানুষের জীবনে বেড়েছে কেবলই বঞ্চনা। বিস্তারিত ইমরুল হাসানের আরও একটি রিপোর্টে। 2000 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে ভারতের শীর্ষ 1% ধনী সম্পদ বেড়েছে 62%, অথচ এই সময়ে কোটি মানুষ নেমে গেছে দারিদ্র্যের দোরগোড়ায়। একদিকে যেমন আকাশছোঁয়া অট্টালিকা, অন্যদিকে কোটি মানুষের অভাবী মুখ। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ব্যয় সামলাতে না পেরে প্রতি বছর প্রায় 6,30,00,000 ভারতীয় দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। সামাজিক সুরক্ষা কর্মসূচি থাকলেও বাস্তবতা যথেষ্ট নয়। অন্যদিকে ধনীদের সংখ্যা বাড়ছে ক্রমেই। অক্সফামের হিসাব বলছে ভারতে এখন 100 কোটিপতি 119 জন, যেখানে 2000 সালে এই সংখ্যা ছিল মাত্র 9। গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো শিল্পপতিরা এখন বৈশ্বিক ধনীদের তালিকায় শীর্ষে। অর্থনীতিবিদেরা মন্তব্য করেছেন, ভারতে ধর্ম, বর্ণ বা জাতিগত বৈষম্যের পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য এখন এক ভয়ঙ্কর বাস্তবতা। গেল 2 দশকে যা ক্রমেই গভীর হয়েছে। G20 সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে 2000 সালের পর বিশ্বে যে নতুন সম্পদ সৃষ্টি হয়েছে তার 41% গেছে শীর্ষ 1% ধনীর হাতে। অন্যদিকে নিচের সারির 50% মানুষের সম্পদ বেড়েছে মাত্র 1%। এই বৈষম্য কমাতে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ইনইকুয়ালিটি গঠনের প্রস্তাব দিয়েছে G20 টাস্ক ফোর্স। কারণ উচ্চ অসমতা কেবল অন্যায্য নয়, এটি গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করেন অর্থনীতিবিদ জোসেফ স্টিলগিটস।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও একই প্রবণতা। গেল বছর মাত্র 10 জন মার্কিন ধনীর সম্পদ বেড়েছে $658 বিলিয়ন, যা বাংলাদেশের পুরো বাজেটের প্রায় 11 গুণ। অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, নীতি নির্ধারণে ধনীদের পক্ষে সুবিধাজনক ব্যবস্থা ও করছাড়ের কারণেই বেড়েছে এই বৈষম্য। বিশ্ব একদিকে যখন এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে বৈষম্যের পাহাড়। ধনীরা হচ্ছে আরও ধনী, আর গরিবরা হচ্ছে আরও অসহায়, এমনই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। ইমরুল হাসান, RTV। মিয়ানমারে শেষ হয়েছে দীর্ঘ বর্ষা মৌসুম, তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও সংঘাতের মাঝেও দেশ জুড়ে শুরু হয়েছে আলোর উৎসব তাজাউং দাইং। রাজধানীর নেইপিদো থেকে শুরু করে পাহাড়ি শহর তাওঙ্গি পর্যন্ত রঙিন ফানুস, আতশবাজি ও আলোকসজ্জায় মেতেছে মিয়ানমারবাসী। এই আলোর উৎসব ও সংঘাতের ভারসাম্য রক্ষার বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। মিয়ানমারের রাজধানী নেপিদোতে রাতের আকাশ জুড়ে উঠছে ফানুস, ঝলমল করছে রঙিন আলো, বেজে উঠছে সঙ্গীতের তালে নাচের ছন্দ। মিয়ানমারের ঐতিহ্যবাহী তাজাউং দাইং উৎসব এবার অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকভাবে। বর্ষা শেষে প্রতি বছর নভেম্বরেই পালিত হয় এই উৎসব, যা পরিচিত আলোর উৎসব হিসেবে। বাঁশ ও কাগজের তৈরি বিশাল ফানুস আকাশে উড়িয়ে মিয়ানমারের মানুষ বিদায় জানায় বর্ষাকে, স্বাগত জানায় নতুন মৌসুমকে। রাজধানী নেপিদোতে এবারের আয়োজন ছিল সরকারের তত্ত্বাবধানে। বিভিন্ন মন্ত্রণালয় অংশ নেয় ফানুস প্রতিযোগিতায়। প্রতিটি ফানুসের নকশা ও রঙে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের ছোঁয়া। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই তাজাউং দাইং এখন মিয়ানমারের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশেষ করে শান প্রদেশের তাওঙ্গি শহরে এই সময়ে লাখো মানুষ জড়ো হয় উৎসব উপভোগ করতে। তবে আলোর এই উচ্ছ্বাসের পেছনে লুকিয়ে আছে গভীর অন্ধকার। দেশ জুড়ে চলছে সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা। ডিসেম্বরে নির্ধারিত নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। বিরোধীরা বলছে, সেনা নিয়ন্ত্রিত এই নির্বাচন কেবলমাত্র সামরিক শাসনকে বৈধতা দিতেই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যেই অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বহু দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে জান্তা সরকার। তবুও যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝে সাধারণ মানুষ আনন্দের কিছুটা সময় খুঁজে নিচ্ছে, কারণ এই আলোর উৎসব তাজাউং দাইং তাদের কাছে শুধু ধর্মীয় কিংবা ঐতিহ্য নয়, এটি অন্ধকারের বিপরীতে এক টুকরো আশার প্রতীক। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।